এখানে তারা বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ করছে। একটা হলো কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল অনুচ্ছেদ 370। সংবিধানের আন্ডারে স্পেশাল কিছু মর্যাদা জম্মু এবং কাশ্মীর প্রদেশকে দেওয়া হয়েছিল। এটার মাধ্যমে তারা ইন্ডিয়ান ফেডারেশনে যুক্ত হয়েছিল। বিজেপি এটা বাতিল করে দিয়েছে 2019 সালে। এটা 1951 সাল থেকে আরএসএসের একটা গোল ছিল, প্রায় 70 বছর সময় নিছে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করছে। আরেকটা হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা আপনারা জানেন যে এটাও 2019 সালে পাশ করা হয়েছে, এবং বিশেষ করে আসামে আপনাদের কাছে লক্ষ লক্ষ মুসলিমকে বেসিক্যালি সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হয়েছে, তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে, অনেককে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এবং এটাও হিন্দুত্ববাদী রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা। কেন? কারণ সাভারকারের বক্তব্য ছিল যে ভারতে যদি মুসলিমদের থাকতে হয় তাহলে তাদের হিন্দু হয়ে যেতে হবে, কালচারালি হিন্দু হয়ে যেতে হবে, আকিদাগতভাবে যাই থাকুক। আর যদি তারা এটা না করে তাহলে তাদের এখানে থাকতে হবে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে। তো এই যে সিএএ হইল সিটিজেন অ্যামেন্ডমেন্টশিপ অ্যাক্ট, এটার মাধ্যমে বেসিক্যালি অ্যাটলিস্ট আসামে মুসলিমরা সেকেন্ড ক্লাস সিটিজেনে অলরেডি পরিণত হয়ে গেছে। এবং জেনোসাইড ওয়াচের যে প্রতিষ্ঠাতা ডক্টর গ্রেগরি স্ট্যান্টন, উনি বলতেছেন যে আসামে জেনোসাইডের একটা পায়তারা চলতেছে, প্রসেস চলতেছে। পাশাপাশি রাম মন্দির নির্মাণ, এটা আপনারা জানেন যে এই বছরের 22শে জানুয়ারি রাম মন্দির কিন্তু উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, আপনারা ভাবতেছেন যে আমি আরএসএস নিয়ে এত কথাবার্তা কেন বলতেছি। আমাদের অনুষ্ঠান হলো মুসলিমবঙ্গ স্বপ্ন, সম্ভাবনা এবং বাস্তবতা, আর আমার টপিক হলো মুসলিমবঙ্গ অস্তিত্ব, সংকট এবং সামাজিক শক্তি, রাইট? সেখানে আরএসএস কোত্থেকে আসলো? কানেকশনটা কি? একটা কানেকশন আছে। আচ্ছা, আমাকে বলেন, এই যে প্রায় 100 বছরের পুরনো একটা সংগঠন, যাদের সদস্য 60 লাখ, যাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান 50টার বেশি, যারা 2 টার্ম ধরে ক্ষমতায়, যাদের 57,000-এর বেশি শাখা, এদের আলটিমেট গোল কি? অখণ্ড ভারত। অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে, রাইট? একটা পলিটিক্যাল এন্টিটি হবে, এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা হলো অখণ্ড ভারত। এবং এটা একটা বেসিক্যালি এক্সপ্যানশনিস্ট পলিটিক্যাল প্রজেক্ট, একটা সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রকল্প। এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। আরএসএসের একজন মুখপাত্র ছিল রাম মাধব, এখনও আছে। 2015 বা 16 সালে আল জাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল, আপনারা অনেকে হয়তো দেখছেন, মেহেদি হাসানের সাথে। সেখানে সে বলতেছে যে আরএসএস এখনও বিশ্বাস করে যে এই জায়গাগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এই টাইপের জায়গাগুলো, যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে, 60 বছর আগে, এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। ওপেনলি বলছে। কিভাবে হবে? 2 জার্মানি ভাগ হয়ে গেছিল, তারা এক হয়েছে না? এক হয়েছে তো। 2 ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল, তারা এক হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো ফেডারেশন তৈরি হয়েছে। এরকম কোনোভাবে হবে? সমস্যা কই? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, সে 2022 সালে বলছে যে রাহুল গান্ধীকে বলতেছিল যে ভারত পাকিস্তান বাংলাদেশ এক করে অখণ্ড ভারত বানাও না কেন তোমরা, এটা বলতেছিল। তারপর আরএসএসের যে প্রধান মোহন ভাগাবত, তার একটা বক্তব্য আছে গত বছরের। সে বলতেছে যে এখন যারা তরুণ, এরা বুড়ো হওয়ার আগে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। 2022 সালের বক্তব্য আছে, সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা, গাড়ি চলতেছে, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি অ্যাক্সেলারেটর আছে, এই গাড়ি থামবে না, যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। এই স্পিডে যদি চলি 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি একটু বেশি জোরে চালাবো আমরা, তাহলে 10 থেকে 15 বছর। এটা আরএসএসের প্রধানের কথা, ঠিক আছে? এখন আরএসএস প্র্যাগম্যাটিক, তারা পেশেন্ট, সবরের সাথে কাজ করে, বাস্তববাদী। প্রমাণ তো আমরা দেখলাম, আমি আপনাদের কিছু প্রমাণ বললাম। এবং দেখেন, এই যে 23 সালে ভারতের একটা নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে নিউ দিল্লিতে। সেখানে একটা মিউরাল, মানে একটা বড় স্থাপত্যকর্ম তারা রাখছে, এখানে একটা ম্যাপ আছে। ওই ম্যাপটা কিন্তু ইন্ডিয়ার বর্তমান ম্যাপ না, ওটা অখণ্ড ভারতের ম্যাপ। অর্থাৎ দে মিন বিজনেস, তারা সরাসরি বলে যে তারা এটা চায়, এবং তারা এখানে কোনো রাগঢাক করে না। এখন আসেন আমার আলোচনার সাথে এটার কানেকশন কি সেটা বলি। আচ্ছা, আরএসএস এবং হিন্দুত্ববাদী যে মুভমেন্ট, সেটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। ডাজ দ্যাট কনসার্ন আস অর নট? এটা নিয়ে থেকে আমরা চিন্তা করা উচিত নাকি না? তাদের অখণ্ড ভারতের মধ্যে কি আমরা পড়ছি কি না? পড়ছি। যারাই এখানে পড়ছে তাদের সবার এটা নিয়ে চিন্তা করা উচিত। আফগানিস্তান ছাড়া, আফগানিস্তানের মনে হয় এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। যারা সোভিয়েত ইউনিয়ন, হুবাল, আমেরিকাকে যারা হারাইছে, তাদের টাইম নাই ইন্ডিয়া নিয়ে চিন্তা করার, বাট বাকি আমাদের চিন্তা করার দরকার আছে। আচ্ছা,
বিশেষ করে আমাদের জন্য, কারণ আমাদের 3 দিকে ভারত আর আমাদের একদিকে সমুদ্র, রাইট? সো এটা আমাদের জন্য কনসার্ন না শুধু, এটা আমাদের জন্য একটা থ্রেট, এটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে কি? অস্তিত্বের জন্য হুমকি। মনে করেন একটা জাহাজ সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে পড়ছে, হারায় গেছে, ক্যাপ্টেন মারা গেছে, কম্পাস নাই, এটা হলো ক্রাইসিস। আর জাহাজ মনে করেন ফুটা হয়ে গেছে, পানি ওঠা শুরু করছে, এটা হলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কারণ এখন তার কিছু করতে হবে, কিছু না করলে সে আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে। সো আমি মনে করি, এবং আমার মনে হয় যে কোনো সুবিবেচক মানুষ মনে করবে যে এই ব্যাপারটা আমাদের জন্য একটা ক্রাইসিস, ঠিক আছে? এই যে প্রজেক্টটা, এই স্বপ্নটা, এটা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। অনেকে বলতে পারেন যে আরে ধুর, এগুলো কোনো সমস্যা না, এগুলো জাস্ট রেটরিক, এগুলো কিছু উগ্র সাধু বলে, পলিটিশিয়ানরা এগুলো ইউজ করে, বাট আলটিমেটলি এটা কোনো বড় ইস্যু হবে না। আর বর্তমান পৃথিবীতে আসলে এরকম কোনো কিছু হয়ও না। আর এই বিজেপি টিজেপি এটা পরের নির্বাচনে জিতবেও না, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এগুলো অ্যালার্মিজম। ঠিক আছে, আমি মানলাম, হ্যাঁ এটা হইতে পারে, এটা একটা সম্ভাবনা, বাট এটা কি একমাত্র সম্ভাবনা কিনা? এটা একমাত্র সম্ভাবনা না, এখানে অন্য সম্ভাবনা আছে। আর এখানে আমি কয়েকটা বিষয়ে পয়েন্ট আউট করব। 1 নাম্বার, এই যে আমি কিছু এক্সাম্পল দিলাম, রাম মন্দির, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরকম বেশ কিছু এক্সাম্পল আছে। এগুলো কিন্তু দশকের পর দশক ধরে তারা বাস্তবায়ন করছে। এগুলো আমরা একসময় রেটরিক মনে করছিলাম। 92 সালে বাংলাদেশে কিন্তু লং মার্চ হয়েছিল, যারা বয়স আছে তারা জানবেন। আমরা কি তখন মনে করছিলাম এগুলো হয়ে যাবে? আমার মনে হয় না মনে করছে। জম্মু ও কাশ্মীরের মানুষ হয়তো মনে করে নাই, আসামের লোকজন হয়তো মনে করে নাই, কিন্তু তারা কিন্তু তাদের কাজ করে গেছে। সো আপনি তাদের কাজটা সিরিয়াস মনে করতে না পারেন, আপনি মনে করতে পারেন এটা ডিলিউশন, সমস্যা নেই, এটা ডিলিউশন হইতে পারে, আসলে ডিলিউশন হইতে পারে, হয়তো এটা কোনোদিনও হবে না। কিন্তু পয়েন্টটা হলো এটা একটা বিপজ্জনক ডিলিউশন, এবং এটা সে বিশ্বাস করে, আপনি বিশ্বাস না করেন, সে তো বিশ্বাস করে। এখন সে যদি কিছু করে ফেলে, আপনি কী করবেন? এটা আপনার চিন্তা করতে হবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, বাংলাদেশকে কন্ট্রোল করা এটা শুধুমাত্র বিজেপির এজেন্ডা না, বা এটা শুধুমাত্র আরএসএসের এজেন্ডা না, এটা একটা সর্বভারতীয় এজেন্ডা। ঠিক আছে, ভারতের যত পলিটিক্যাল পার্টি আছে, যত পলিটিক্যাল শক্তি আছে, তারা সবাই এভাবেই বাংলাদেশকে দেখে। ঠিক আছে, আলটিমেটলি কংগ্রেসও কিন্তু এক্সপ্যানশনিস্ট পলিটিক্যাল প্রজেক্টে বিশ্বাস করে। আপনারা নেহরু ডক্ট্রিনের কথা শুনছেন, সেম কথা মোরলেস। সিকিমের কথা শুনছেন আপনারা, নেপালের রাজ পরিবারকে হত্যা করা হয়েছিল, এটা আপনারা শুনছিলেন। তামিল টাইগারকে কারা হেল্প করছিল, পিলখানার কথা আপনারা দেখছেন, রাইট? সেগুলো কাদের টাইমে হয়েছে? এগুলো একটাও বিজেপির টাইমে হয় নাই, কিন্তু কংগ্রেসের টাইমে হয়েছে বেশিরভাগই। সবচেয়ে বড় এক্সাম্পল দেখেন, হাসিনার ব্যাপারে বিজেপির অবস্থান, কংগ্রেসের অবস্থান, আম আদমি পার্টির অবস্থান, পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। তাদের সবার মত হলো যে বাংলাদেশে হাসিনাকে দরকার, হাসিনার মতো একটা লোক দরকার যে বাংলাদেশকে ভারতের একটা ভেসেল স্টেট, ভারতের একটা করদ রাজ্য বানায় রাখবে। ঠিক আছে, এবং এটা মনে করার কারণ আছে, এটা মনে করার অ্যাকচুয়াল খুব ভালো লজিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর ডক্টর শহীদুজ্জামান, আমি ওনার একটা বক্তব্য দেখতেছিলাম, উনি বলতেছিল যে উনি নাকি একটা টক শোতে দেখছেন জয়শঙ্কর সাহেব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি বলতেছেন দ্য ভেরি ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু দ্য নর্থ ইস্ট প্রভিন্সেস। মানে বাংলাদেশের অস্তিত্বটায় ভারতের নর্থ ইস্ট যে প্রভিন্সেস, 7 সিস্টার্স, এটার জন্য একটা থ্রেট। জয়শঙ্কর বলতেছেন, আমি শিওর না উনি বলছেন কিনা, ডক্টর শহীদুজ্জামান বলছেন উনি বলছেন। বাকি উনি বলুক বা না বলুক, এটাই বাংলাদেশের ব্যাপারে ভারতীয় যে ন্যাশনাল সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তাদের অবস্থান, এবং এটা একটা লজিক্যাল অবস্থান আমি মনে করি। কেন লজিক্যাল অবস্থান? আপনি একটা ম্যাপ নেন বাংলাদেশের বা সাবকন্টিনেন্টে, একটা ম্যাপ নেন, এরপরে যে লালমনিরহাট, ঠাকুরগাঁও, ওই জায়গাটা দেখেন, দেখবেন একদিকে বাংলাদেশ, নেপাল, মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে, ছোট্ট একটা করিডোর, এটাকে শিলিগুড়ি করিডোর বলে, এটাকে চিকেন স্নেক বলে অনেকে। এটা হলো ভারতের সাথে 7 সিস্টার্সের একমাত্র যোগাযোগের জায়গা। এই জায়গাটা নিয়ে বসে আছেন আপনি, এবং তার চেয়ে বড় সমস্যা হলো যে ওই 7 সিস্টার্সের মধ্যে বিহার, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, এগুলো একসময় কিসের অংশ ছিল? এগুলো একসময় বাংলার অংশ ছিল। তো জটিল সমস্যা। তো স্ট্র্যাটেজিকভাবে আমি যদি একজন ইন্ডিয়ান হইতাম, এটা আমার জন্য একটা বড় হেডেক হইতো, আমি এটা নিয়ে অনেক চিন্তা করতাম। এটা বড় সমস্যা, আসলে যৌক্তিক সমস্যা, আমি তাকে দোষ দিচ্ছি না। আসলে তার জায়গা থেকে সে চিন্তা করবে, আমার জায়গা থেকে